আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীদের জন্য একটি প্রশ্ন নিয়েছি, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, এরকম ক্যাটাগরি আসতে পারে। তার আগে থেকে যদি আমরা একটু পড়ে রাখি তাহলে আমাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে। আর আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখান থেকেও কিন্তু 60% 70% কমন পড়েছে, মানে আমাদের ওই রুলসগুলো যারা পড়েছে এক নজর দেখে রেখেছে তাদের জন্য কিন্তু পরীক্ষাটা সহজ হয়েছে। আর নয়তো পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অনুচ্ছেদ আকারে থাকে, তারপরে পর্যায়ক্রমে প্রশ্নগুলো সমাধান করতে হয়, তাই বাস্তব অভিজ্ঞতা ব্যবহার করে কিন্তু সমাধান করতে হয়। তাই আগে থেকে তোমার প্রস্তুতি না নিলে, একটু ধারণা না নিলে কিন্তু তোমাদের পড়তে অসুবিধা হবে। আশা করি আমি যা বলতেছি তোমরা সেটা উপকার পেয়েছো, তবু আমি আবার বলে দিলাম। তো সেই অনুযায়ী তোমরা অবশ্যই সাজেশন ভিডিওগুলো যেগুলো আমরা তৈরি করি সেগুলো অবশ্যই দেখবে। আর পরীক্ষার আগের রাতে আমরা যেই কমন প্রশ্নগুলো বা আমাদের যে সাজেশন চূড়ান্ত যেটাকে বলে, যেটা তোমরা হুবহু পরীক্ষার মধ্যে গিয়ে লিখতে পারো, সেটা তো আমরা দিবই। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কিন্তু এর আগেও আমি সাজেস্ট করবো যেন তোমরা একটু পড়ো, এতে তোমাদের জন্য ভালো হবে। কারণ এক রাতে এতগুলো কমপ্লিট করতে তোমাদের অসুবিধা হয়ে যায়। যদি একটু ধারণা থাকে, একটু দেখলে তখন তোমাদের মেন উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভালো করে একটু প্র্যাকটিস করে নিও। আর আমি এখন যে পড়াগুলো দেবো সেগুলো তো স্কিপ না করে পুরোটুকু পড়ার চেষ্টা করবে, তাহলে অনেকটা তোমাদের কভার হয়ে যাবে। এখানে একটি কাজ আছে, চলো বন্ধুদের সাথে নিয়ে আমরাও একটি সক্রিয় নাগরিক ক্লাব গড়ে তুলি এবং আমাদের কার্যক্রম শুরু করি। এখানে দেখো সমাধান আছে, যেহেতু আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমরা একটি সক্রিয় নাগরিক ক্লাব গড়ে তুলব এবং সেটা কার্যকর কীভাবে শুরু করব, মানে কাজটা শুরু করবো কীভাবে তার, তো দেখো আমরা দেখব সমাধান। এটা একটা দলগত কাজ। এটা কি আমাদের একটা দলগত কাজ? ক্লাস শিক্ষকের সহায়তায় তোমরা ক্লাস শিক্ষকের মানে তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা একটি সক্রিয় নাগরিক ক্লাব গঠন করবে। তোমাদের সুবিধার্থে একটি সক্রিয় নাগরিক ক্লাব গঠনের একটি নমুনা ও তার কাঠামো এবং কার্যক্রম আলোচনা করা হলো। তো দেখো লক্ষ্য ও উদ্দেশ্য, সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ক্লাব। তো কাঠামো দেখো, ক্লাবের মোট সদস্য সংখ্যা হবে 25 জন। ক্লাবের পদসমূহ: সভাপতি 1 জন, উপদেষ্টা 2 জন, সাধারণ সম্পাদক 1 জন, দপ্তর সম্পাদক 1 জন, গবেষণা সম্পাদক 1 জন, অর্থ সম্পাদক 1 জন, প্রচার সম্পাদক 1 জন, সদস্য 17 জন। তাহলে দায়িত্ব বন্টন, আমাদের দায়িত্ব যে ভাগ করা হবে সেটা দেখো। সভাপতি ক্লাবের প্রধানের দায়িত্ব পালন করবেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সহ গঠনতন্ত্রের অন্যান্য ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করবেন। ক্লাবের যাবতীয় কার্যাবলীতে উপদেষ্টাদ্বয় পরামর্শদাতার ভূমিকা পালন করবেন। এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আমি তোমাদেরকে এখানে বাকিটা দেখিয়ে দিচ্ছি, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো সদস্য পদ প্রাপ্তির যোগ্যতা, সচেতন নাগরিক হতে হবে, মানে যে যোগ্যতা লাগবে সদস্য পদ প্রাপ্তি হওয়ার জন্য সেগুলো হচ্ছে: রাষ্ট্রীয় আইন ও অঙ্গসমূহের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সমাজের অসঙ্গতি দূর করার মতো মানসিকতা থাকতে হবে, ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য ও নিয়মাবলীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ক্লাবের কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। আর সাধারণ যে সদস্যদের অধিকার ও কর্তব্য সেগুলো হবে, দেখো সকল সদস্য ক্লাবের সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে মতামত দিতে পারবে, সকল সদস্যের সহযোগিতায় ক্লাব পরিচালিত হবে। তারপর দেখো ক্লাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সকল সদস্য তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। তো দেখো এই ছিল আমাদের সক্রিয় নাগরিক ক্লাব কাঠামো বা গঠনতন্ত্র আমাদের। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম উত্তরটা, তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এখন দেখো আমরা আমাদের একটি কাজ করব, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কাজ। এটা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে একটি সামাজিক সমস্যার উপর অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে দেখাও। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের কি বলেছে, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে একটি সামাজিক সমস্যার উপর অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে দেখাও। তো আমরা এরকম একটা সমাধান, চলো আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা করে নিই। তো তোমরা অবশ্যই এর মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব অনেকেই করো না, এতে কি আমি যখন দেই চূড়ান্ত প্রশ্নগুলো পরীক্ষার একদিন আগে তোমার সেগুলো মিস করে ফেলো। তো দেখো সমাধান, বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বাল্যবিবাহ। এই সমস্যাটির উপর আমি একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছি। তোমরা চাইলে যে কোনো একটা করতে পারো। আমি এখানে বাল্যবিবাহ দিয়েছি এবং এই সমস্যাটির উপর গবেষণা করতেছি, তাই বলে এটাই তোমাদেরকে দিতে হবে এরকম কথা নেই। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই টপিকটাও দিতে পারো, ঠিক আছে? অনুসন্ধান বিষয়বস্তু টপিকটা তোমরা যে কোনো দিতে পারো। আমি বাল্যবিবাহ দিয়ে দিলাম। অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন, আর এই অনুসন্ধানের জন্য আমরা কিন্তু এরকম সমাধানগুলো আমাদের ক্লাসে বইয়েতে কিন্তু করেছি, তাই এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে, এটা তোমরাও জানো। এরকম ক্যাটাগরি, তাই একটু প্র্যাকটিস করলে কিন্তু অসুবিধা হবে না এবং তোমাদের সুবিধা হবে, তোমরা শিখতে পারবে। তো দেখো বাংলাদেশে বাল্যবিবাহের বর্তমান হার অতীতের তুলনায় কমেছে নাকি বেড়েছে? প্রশ্নের ভেতরকার যে মূল বিষয়গুলো সেগুলো এখন আমরা লিখব।
ক অতীতে বাল্যবিবাহের শতকরা হার এবং খ বর্তমানে বাল্যবিবাহের শতকরা হার। আর তথ্যের উৎসগুলো দেখো কোত্থেকে তথ্য উৎসগুলো আমরা সংগ্রহ করব। আর এই প্রশ্নগুলো আমরা যেগুলো করব সেগুলো আমরা আগে ব্যবহার করে নিলাম, রেডি করে নিলাম। এবার আমরা তথ্যর উৎস এই প্রশ্নগুলো কাদের করে আমরা উত্তরগুলো পাবো বা তথ্যগুলো পাবো সেগুলো হচ্ছে দেখো দাদা দাদি, নানা নানি, বাবা মা, সমবয়সী বন্ধুর মা, বাসার কাজে সহায়তাকারী ব্যক্তি, পত্রপত্রিকা, জার্নাল, ইন্টারনেট। মানে এগুলো থেকে আমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবো ইন্টারনেট থেকে যে এখন কি হার কমেছে বাল্যবিবাহের অতীত থেকে, না বর্তমানে অবস্থাটা কি বাল্যবিবাহের সেটাই। তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি। আমরা তথ্য সংগ্রহের যে করবো সেজন্য যেই আমাদের নির্বাচন বা তৈরি সেগুলো আমরা দেখি। সাক্ষাৎকারের জন্য প্রশ্ন। আমাদের সাক্ষাৎকারের জন্য দেখো প্রশ্নগুলো কি। পূর্বে বাল্যবিবাহের সংখ্যা কেমন ছিল? খ বর্তমানে বাল্যবিবাহের সংখ্যা কেমন? গ আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? এবার দেখো তথ্য সংগ্রহ। দাদি জানালেন তার আনুমানিক 12 থেকে 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। তার সময় অনেকেরই এরকম বয়সে বিয়ে হতো। 2 নানি জানালেন তার 14 বছর বয়সে বিয়ে হয়েছিল। 3 বাসার কাজে সহায়তাকারী খালা জানালেন তার মেয়ে যথাক্রমে 14 থেকে 18 বছর বয়সে বিয়ে হয়েছে। এবং 4 দেখো মা জানালেন তার 20 বছর বয়সে বিয়ে হয়েছিল। 5 আমার একজন বন্ধুর মা জানালেন তার 22 বছর বয়সে বিয়ে হয়েছিল। সে সময় বাল্যবিবাহের সংখ্যা যথেষ্ট পরিমাণে কমেই এসেছিল। তিনি মনে করেন এর পেছনে নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ নিরোধ আইন ইতিবাচক প্রভাব রেখেছে। এরপর দেখো 6 হবে। ইউনিসেফের তথ্যানুযায়ী 1970 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশে বাল্যবিবাহের হার কমেছে। 1970 সাল দেশে বাল্যবিবাহের হার ছিল 93%, আর এখন 2020 সালে তা 51% নেমে এসেছে। অর্থাৎ গত 50 বছরে বাল্যবিবাহের হার কমেছে 42%। দেখো এখানে কিন্তু বাল্যবিবাহের হার রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো উপস্থাপন। দেখো প্রাপ্ত ফলাফলটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। লেখচিত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হলো। লেখচিত্রের ব্যাখ্যা। দেখো লেখচিত্রে দেখা যাচ্ছে 1970 সালে বাল্যবিবাহের হার ছিল 93%। মানে দেখো 93% বা 93%। এই দেখো 1970 সাল, এই হচ্ছে আমাদের 1970 সাল, আর এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। 2020 সালে এসে তা দাঁড়ায় 51%। এই দেখো এই হচ্ছে আমাদের 2020 সাল, আর এটা এসে দাঁড়ায় আমাদের এই 51%। অর্থাৎ 1970 সাল থেকে 2020 সাল পর্যন্ত 50 বছরে বাল্যবিবাহের হার কমেছে 42%। তথ্য বিশ্লেষণ। বিভিন্ন পত্রপত্রিকা জার্নালের জার্নালের রিপোর্ট এবং সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় আইনের যথার্থ প্রয়োগ, সামাজিক সচেতনতা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি কারণে বর্তমানে বাল্যবিবাহের হার আগের তুলনায় কমেছে। সিদ্ধান্ত। প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে আমাদের এলাকায় বাল্যবিবাহের হার আগের তুলনায় দিন দিন হ্রাস পাচ্ছে। হ্রাস মানে কমে যাচ্ছে। তো আশা করি তোমাদের উত্তরটি অবশ্যই কাজে লাগবে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো তোমাদের একটি কাজ হচ্ছে, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট। তোমার সহপাঠীদের সবাই কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আমি আবারও পড়ছি, শোনো। তোমার সহপাঠীদের সবাই কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। যেমন একজন একটা বৈশিষ্ট্য কিন্তু থাকে। ব্যক্তিগত উপাদান ছাড়া আর কোন উপাদানের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা যায়? উদাহরণসহ বিশ্লেষণ করো। তাহলে দেখো আমরা একটু পড়ে নিই, তাহলে বুঝবা। আমরা একই ক্লাসে যারা পড়ি সবাই সহপাঠী। ব্যক্তিগত উপাদান অর্থাৎ গায়ের রং, জন্মস্থান, গুণাবলী, পছন্দ অপছন্দ, শখ, ভবিষ্যৎ ইচ্ছা, দক্ষতা প্রভৃতি আমাদের সবার মাঝে আছে। ব্যক্তিবিশেষে এগুলো আলাদা হয়, তবে এই উপাদানগুলো ছাড়া আরও কিছু স্বকীয় বৈশিষ্ট্য আমাদের সবার মাঝে আছে। সামাজিক পরিচয়ের মাধ্যমে এগুলো খুঁজে বের করা যায়। সামাজিক পরিচয় আবার কতগুলো উপাদানকে ঘিরে গড়ে ওঠে, যেমন ভৌগোলিক পরিচয়, নৃগোষ্ঠীগত পরিচয়, ভাষা, ধর্ম, জাতীয় পরিচয় ও নাগরিকত্ব ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যায়, আমার সহপাঠীর মাঝে একজন আছে চাকমা, যার বাড়ি রাঙামাটি। সে বৌদ্ধ ধর্মের অনুসারী। সে আমার মতো বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি চাকমা ভাষাতেও কথা বলে। তাদের ধর্মীয় ও সামাজিক উৎসবের সাথে আমাদের উৎসবের পার্থক্য আছে। এসব উপাদান চিহ্নিত করে সামাজিক পরিচয়ের দিক থেকে সে যে আমার চেয়ে আলাদা তা খুঁজে বের করা সম্ভব। তা আশা করি এরকম প্রশ্ন আসলে এই প্রশ্নটার মানে কী বা উত্তর কীভাবে গুছিয়ে লিখতে হবে সেটা কিন্তু আমাদের ধারণা হয়ে গেল। আমরা যদি এখন উত্তরটা না পড়তাম আমাদের কিন্তু কখনোই ধারণা হতো না যে আসলে প্রশ্নটা কীরকম ক্যাটাগরি আর আমাদের উত্তরটা এবার কীভাবে লিখতে হবে। তাই আমাদের প্রচুর পরিমাণে জানতে হবে, যেহেতু আমাদের নতুন কারিকুলাম। হ্যাঁ, পরীক্ষার আগের রাতে যে চূড়ান্ত সাজেশন আমরা দিব, কিন্তু এর আগে তো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক না? তখনই তো আমরা ভালো মতো পারবো।
তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, যে যদি তোমরা চাও আমি আরও এরকম সাজেশন ভিডিও তৈরি করবো। তোমরা অনেকে চেয়েছো, তাই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিলাম। এখন থেকে তোমার যা বলবে আমি সেভাবে তোমাদের জন্য তৈরি করে দিব। তো এখন সবাই ভালো থেকো, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।